সেনাবাহিনীকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, মিতব্যয়ী হওয়ার আহ্বান। বরিশালের 4 শিশুর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় স্থগিতের নির্দেশ। নিঃশর্ত ক্ষমা চাইলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় দিনের মতো বেগমগঞ্জের ঘটনাস্থলে পিবিআই আলামত সংগ্রহ। বাদলসহ 2 আসামির দোষ স্বীকার। ধর্ষক গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে নানা কর্মসূচি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কারো সাথে বৈরিতা নয়, বিশ্ব শান্তি রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ। সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর 10টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় খাদ্য উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি সতর্ক ও মিতব্যয়ী হওয়ারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পদাতিক ডিভিশন ও স্কুল অব ইনফ্যান্ট্রি সহ 10টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে বিভিন্ন ইউনিট ও সংস্থা প্রধানদের হাতে জাতীয় পতাকা তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আনুষ্ঠানিকতা শেষে দিক নির্দেশনামূলক বক্তব্যে জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী দেশের সম্পদ ও মানুষের ভরসা বিশ্বাসের প্রতীক। আর কোন সেনাবাহিনী মানুষের আস্থা বিশ্বাস যদি অর্জন করতে না পারে, তাহলে কখনো তারা কোনো বিজয় অর্জন করতে পারে না। বাংলাদেশের জনগণ এরা তো আপনাদেরই আপনজন, আপনাদেরই পরিবারের সদস্য। কাজে তাদের কল্যাণের কথা চিন্তা করে আপনাদের কাজ করতে হবে। সংবিধান সমুন্নত রাখতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারো সাথে বৈরিতা নয় নীতি বাস্তবায়নের তাগিদ দেন কন্যা শেখ হাসিনা। আমরা চাই শান্তি। জাতিপিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। যে আমরা কারোর সাথে বৈরিতা চাই না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতি। বাংলাদেশ যেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠে। সময় উপযোগী পদক্ষেপ নেওয়ায় করোনার স্থবিরতা কাটিয়ে অর্থনৈতিক প্রবাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। বাংলাদেশে আমরা ঠিক সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলেই আজকে সেই সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে না। কিন্তু এখনো করোনা ভাইরাসের প্রভাব আছে। আশঙ্কা করা হচ্ছে হয়তো আরেকবার হয়তো এই করোনা ভাইরাসের প্রভাব বা প্রাদুর্ভাব দেখা দিতে পারে, কারণ ইউরোপে সব বিভিন্ন দেশে আবার নতুন করে দেখা দিচ্ছে। কিন্তু আমাদের এখন থেকে সবাইকে সুরক্ষিত থাকতে হবে এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। ভবিষ্যৎ সংকট মোকাবেলায় মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ঠিক যেটুকু আমাদের নেহাত প্রয়োজন, তার বেশি কোনো পয়সা এখন খরচা করা চলবে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জের 4 শিশুর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা স্থগিত করে তাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ ওই 4 শিশুর বক্তব্য শোনেন। শিশুদের বিরুদ্ধে আদেশ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ব্যক্তিগত হাজিরা থেকে মুক্তি দেন বরিশালের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। আরও জানাচ্ছেন শাকেরা আরজু। বরিশালের বাকেরগঞ্জের ওসি শিশুসহ তাদের অভিভাবকদের নিয়ে হাইকোর্টে হাজির হন। আদালতের নির্দেশে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাকেরগঞ্জ থানার এএসআই ও প্রবিশন অফিসারও হাজির হন আদালতে। প্রথমে ঘাস কামরায় নিয়ে শিশুদের সাথে কথা বলেন হাইকোর্ট বেঞ্চ। পরে এজলাস পুনরায় শুরু হলে 4 শিশু, তাদের অভিভাবক ও সাংবাদিকদের রেখে সবাইকে আদালত থেকে বের হওয়ার নির্দেশ দেন। এরপর শিশুদের অভিভাবকদের সাথেও কথা বলেন। অভিভাবকরা আদালতকে জানান, গ্রেফতারের পর বরিশালের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিশুদের হাজির করা হয়নি। আমার কাছে জিজ্ঞাসা করে যে থানায় যে ধরে নিয়ে গেছে, যে ওসি কি বলছে, আমি ওসি বলছে যে ছাড়া যাইবে না। তাদেরকে পুলিশ
যাই মনে করেন মুরগির ছাড় মতন মনে করেন ধরে নিয়ে আসছে। তারা কোনোরা মনে করেন তারা জিজ্ঞাসা করে না, অভিভাবকের কাছে। বাকেরগঞ্জ থানার ওসি সহ সবার সাথে কথা বলেন আদালত। শিশু আইন 2013 সম্পর্কে জানেন কিনা, এফআইআর করার সময় শিশুদের বয়স জানতেন কিনা, মামলার সময় তাদের দেখেছেন কিনা, এরকম বেশ কিছু প্রশ্নের মুখোমুখি করেন আদালত। আমাকে আরও বলেছেন যে উনি এখানে বেইল অ্যাপ্লিকেশনের জন্য কোনো লয়ার উপস্থিতি আছে কিনা সেটাও জিজ্ঞাসা করেছিলেন। তো না দেখে উনি তখন যশোর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে। শুনানি শেষে আদালত শিশুদের মামলার কার্যক্রম স্থগিত করেন আর নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিচারককে হাইকোর্টে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন 22 নভেম্বর ধার্য করা হয়েছে। এই মামলা চলবে কি চলবে না সেটা নিয়ে সিমেন্টের ইস্যু হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন উনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। ওনার এখতিয়ার আছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা বিচারপতিগণ ওনার সেই বক্তব্য নিয়ে গ্রহণ করেছেন। গত 6 অক্টোবর বাকেরগঞ্জ থানায় 6 বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বরিশালের বাকেরগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদেশ দিয়ে শিশুদের কিশোর উন্নয়নে পাঠানোর নির্দেশ দেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি বাদল ও 5 নম্বর আসামি সাজু নোয়াখালী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি রহমতুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে নির্যাতিতার ঘর থেকে জামা কাপড় সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। রোববার বিকেলে নারী নির্যাতন মামলায় রিমান্ড শেষে প্রধান আসামি বাদল, সাজু ও রহমতুল্লাহকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশফিকুল হকের 1 নম্বর আমলি আদালতে হাজির করা হয়। বাদল 7 দিন এবং সাজু ও রহমতুল্লাহ 6 দিনের রিমান্ডে ছিলেন। আদালত বাদল ও সাজুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। পরে 3 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এজাহারনামী 1 নম্বর আসামি বাদল এবং এজাহারনামী 5 নম্বর আসামি সাজু, এরা 2 জন মাননীয় আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এর আগে সকালে ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একলাশপুরের জয়কৃষ্ণপুর গ্রামে যায় পিবিআই তদন্ত দল। নির্যাতিতার ঘর থেকে জামা কাপড়, বালিশ, বিছানার চাদর সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। গৃহবধূ নির্যাতনের মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। ধর্ষক ও তার সহযোগীরা এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনশনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আজও রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিগুলো থেকে নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার দাবি জানান বক্তারা। রাসেল খানের সহায়তায় ইবনে নূর শাওনের রিপোর্ট। হঠাৎ অসুস্থ হয়ে গতরাতে হাসপাতালে ভর্তি হলেও কিছুটা সুস্থ বোধ করায় রাজু ভাস্কর্যের সামনে আবারও অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। ডাকসুর সাবেক ভিপি নূর ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা করেন তিনি। এখন রিস্ক আমার ওইভাবে আসলে ভাবার কোনো সুযোগ নেই, কারণ আমি যখন এখানে অবস্থান করেছি তখন থেকে আমি যে আমার সেই ব্যাপারগুলো আমি যে নিয়ে এখানে বসেছি। যতদিন পর্যন্ত আসামি গ্রেফতার না করা হয় ততদিন পর্যন্ত চলবে। এদিকে নিপীড়নের প্রতিবাদে কঠোর আইন প্রয়োগ ও বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর গ্রহণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। 1971 সালের ধর্ষণ যদি মানবতা বিরোধী অপরাধ হয় তাহলে 2020 সালের ধর্ষণটা কি? এটাও তো একটা মানবতা বিরোধী অপরাধ। দর্শকরা যেই দলে হোক না কেন তাদের বিচার চাই, তাদের শাস্তি চাই। দেশ রক্ষকরা দায়িত্বশীলতার সাথে সবকিছু করছে না, বিচার পাচ্ছি না, যার জন্য আমাদের একত্রিত হতে হচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষণ বিরোধী মানববন্ধন করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা। একই স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বিভিন্ন মহল ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এদিকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় ধর্ষণ বিরোধী মানববন্ধন করে বাংলাদেশ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে।
ইতালি ফিরতে চায় করোনায় আটকে পড়া প্রবাসীরা, 3 দফা দাবি নিয়ে দূতাবাসের সামনে মানববন্ধন। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। করোনা পরিস্থিতিতে দেশে এসে আটকে পড়া ইতালি প্রবাসীরা আবারও কর্মস্থলে ফিরতে দূতাবাসের সামনে মানববন্ধন করেছে। সকালে দূতাবাসের সামনে কয়েকশো ইতালি প্রবাসী অবস্থান নেন। ভিসার মেয়াদ বাড়ানো, ইতালির সঙ্গে বিমান চলাচল শুরু সহ কয়েক দফা দাবি জানান তারা। এদিকে আজও এয়ার অ্যারাবিয়ান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে ভিড় ছিল সৌদি প্রবাসীদের। জসিম জুয়েলের রিপোর্ট। এবার কর্মস্থলে ফিরতে ইতালি প্রবাসীদের বিক্ষোভ। গুলশানে ইতালির দূতাবাসের সামনে মানববন্ধন থেকে বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। ভিসার মেয়াদ বাড়ানো এবং ইতালির সঙ্গে বিমান চলাচল শুরুর দাবি জানান প্রবাসীরা। প্রবাসীরা জানান প্রায় 8 মাস আটকে আছেন তারা। এর মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কারো কারো মেয়াদ অল্প কিছুদিন বাকি আছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ফ্যামিলি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকের সৌজন্যের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা যেন কোনো হয়রানি ছাড়া আমাদের মেয়াদগুলো যেন বাড়াইয়া দেয়। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই যাতে বিমান চালু হয়ে যায়। ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই পর্যন্ত বিমান চলাচলের বিষয়ে কোনো কার্যকরী ভূমিকাও নেয়নি। ভারত, পাকিস্তান সহ অন্য সব দেশের সঙ্গে ইতালির বিমান চলাচল শুরু হলেও বাংলাদেশের সঙ্গে চালু না করায় হতাশ প্রবাসীরা। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের দাবি জানান তারা। ইন্ডিয়া আমাদের কাছ থেকে বেশি আক্রান্ত, অথচ ইন্ডিয়াতে ফ্লাইট চালু হয়েছে, পাকিস্তানে চালু হয়েছে। আমরা কেন কি দোষ করছি? যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, সৌজন্য এক্সপায়ার হয়ে গেছে, তাদের কোনো কথা না বলে এমবেসিতে কোনো অজুহাত না দেখে তাদের ইটালিতে ঢোকার অনুমতি দেওয়া হোক। এখন আমরা শুধু অপেক্ষা করতেছি বিমান চালুর জন্য। বিমান চালু না হলে আমরা যেতে পারতেছি না। এদিকে সৌদি প্রবাসীদের টিকিট নিয়ে সমস্যার সমাধান হলেও যারা টিকিট পাচ্ছেন তাদের ফ্লাইট 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রবাসীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের সাথে সাক্ষাতের সময় এ বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা কামনা করেন। সংকট সমাধানে সুরাহা এখনও না হওয়াকে হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেন চীনের রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে মিয়ানমারের সৈন্য সমাবেশ উদ্বেগজনক। এ বিষয়ে একমত হন রাষ্ট্রদূত। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে, তবে বিমা খাতের শেয়ারের মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 80টির, কমেছে 239টির, আর অপরিবর্তিত ছিল 36টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 58 পয়েন্ট কমে নেমে আসে 4,858 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 875 কোটি 10 লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 273টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 69টির, কমেছে 175টির, আর বদলায়নি 29টির দর। আর সিএসইতে লেনদেন হয়েছে 22 কোটি 25 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। প্রকাশ্যে এসে এক টানে মাস্ক খুলে ফেললেন ট্রাম্প। করোনামুক্ত কিনা স্পষ্ট করেনি হোয়াইট হাউস।